গুড মর্নিং স্টুডেন্ট। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা। এটি একটি জনসচেতনতামূলক অধ্যায়। তোমরা জানো, সভ্যতার উন্নতির সাথে সাথেই প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোল, ডিজেল, এগুলোর যথেচ্ছ ব্যবহারের ফলে একদিকে এই প্রাকৃতিক সম্পদের বিপুল ভাণ্ডার দিনে দিনে কমে আসছে এবং অপরদিকে পরিবেশ খুবই দূষিত হচ্ছে। এই অবস্থায় পরিবেশকে টিকিয়ে রাখতে হবে এবং ছাত্রছাত্রীদের এই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। তার কারণ আগামী 40-50 বছরের মধ্যেই এই প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাবে, ফলে এই যে সভ্যতা সেটি ধ্বংস হয়ে যাবে। তাই প্রাকৃতিক সম্পদের কম ব্যবহার করে এগুলোকে টিকিয়ে রেখে যেন পরবর্তী প্রজন্ম এই সুবিধাগুলো ভোগ করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অপ্রচলিত যে শক্তি উৎসগুলো আছে তার ব্যবহার করে সভ্যতাকে অগ্রগতিতে নিয়ে যাওয়া যায়, তার জন্যই এই অধ্যায়টির অবতারণা করা হয়েছে। প্রথমে আমরা আলোচনা করব যে বায়ুমণ্ডল কি। পৃথিবী চারিদিকে প্রায় 10,000 কিলোমিটার এই উচ্চতা পর্যন্ত একটি অদৃশ্য গ্যাসীয় একটি আবরণ আছে। এটি এই গ্যাসীয় অদৃশ্য আবরণটি পৃথিবীর অভিকর্ষ বা মহাকর্ষ বল দ্বারা বলের প্রভাবে আকৃষ্ট হয়ে চাদরের ন্যায় অবস্থান করে। এটিকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। তার পৃথিবীর চারদিকে ভূপৃষ্ঠকে আবৃত করে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য মিশ্রণ গ্যাসীয় পদার্থের আবরণ পৃথিবীর অভিকর্ষ বা মহাকর্ষ বলের প্রভাবে আকৃষ্ট হয়ে একটি চাদরের ন্যায় অবস্থান করে, একে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলোর মধ্যে হচ্ছে নাইট্রোজেন। এটির পরিমাণ প্রায় 78.09%, অক্সিজেন 20.95%, আর্গন গ্যাস এটি একটি নিষ্ক্রিয় গ্যাস, এর পরিমাণ 0.93% এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%। এছাড়াও বায়ুতে সামান্য পরিমাণে পাওয়া যায় জলীয় বাষ্প। ধূলিকণা, হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, ওজোন এবং নাইট্রোজেনের অক্সাইড এই নাইট্রোজেনের অক্সাইডগুলোর মধ্যে হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং বায়ুতে সামান্য পরিমাণে মিথেন গ্যাস থাকে। তবে বায়ুমণ্ডলের
জলীয় বাষ্পের পরিমাণ সর্বত্র সমান থাকে না, এটি আবহাওয়ার উপরে নির্ভর করে কম বেশি হয়। তাহলে এখানে দেখলাম যে বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং তার পরবর্তীতে হচ্ছে অক্সিজেন। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটি স্তরে ভাগ করা হয়েছে, যার একটি হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর অপরটি হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এখানে হোমোস্ফিয়ার বলতে বায়ুমণ্ডলের প্রায় 85 থেকে 90 কিলোমিটার পর্যন্ত এই বায়ুর ঘনত্ব সর্বদা সমান থাকে। এখানে বায়ুতে যে উপাদানগুলো আছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নিষ্ক্রিয় গ্যাস, জলীয় বাষ্প, এই উপাদানগুলো প্রায় সমঘনত্বের থাকার জন্য এর নাম হচ্ছে হোমোস্ফিয়ার। এবং ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটারের পরবর্তী উচ্চতা, এখানে প্রায় 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত উপরের বায়ুর ঘনত্বগুলো সর্বদা সমান থাকে না। এগুলো ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় বায়ুর ঘনত্ব বা উপাদানগুলোর পরিমাণ কমতে থাকে, তাই একে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার বলা হয়। উচ্চতা ও উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 6টি স্তরে বা মণ্ডলে ভাগ করা হয়। কোনো কোনো বইয়ে আবার 5টি মণ্ডলে ভাগ করে দেখানো হয়েছে। আমরা 6টি নিয়ে আলোচনা করছি। প্রথমটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, দুই নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তিন নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার, চার নম্বর হলো থার্মোস্ফিয়ার, পাঁচ নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার, এবং 6 নম্বর হলো ম্যাগনেটোস্ফিয়ার। পৃথিবীর পৃষ্ঠকে থেকে যত উপরের দিকে যাওয়া যায় বায়ুমণ্ডলগুলোর ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে, বায়ুর চাপ কমে এবং উষ্ণতার কিছু তারতম্য দেখা যায়। এই তারতম্যর ভিত্তিতে বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা হয়, যার প্রথম স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার, 5 নম্বর হলো এক্সোস্ফিয়ার এবং 6 নম্বর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এবারে আমরা প্রতিটির স্তরে বা মণ্ডলগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল
এটি ভূপৃষ্ঠ থেকে আনুমানিক 10 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। এই স্তরে বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি। তোমরা জানো পৃথিবী উত্তর দক্ষিণ কিছুটা অংশ চ্যাপ্টা হওয়ার জন্য এটি নিরক্ষীয় অঞ্চলে প্রায় 18 কিমি এবং মেরু অঞ্চলে সুমেরু এবং কুমেরুতে প্রায় 9 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। এটি গড়ে প্রায় 10 কিমি পর্যন্ত এই উচ্চতা পর্যন্ত এই ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলটি বিস্তৃত। বিস্তৃতি হচ্ছে 10 কিমি। উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ভূপৃষ্ঠ সংলগ্ন পৃথিবীর যে গড় উষ্ণতা প্রায় এখানে 15 ডিগ্রি এবং পৃথিবী থেকে যখন ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠা যাবে তাপমাত্রা কমতে কমতে এটি ঊর্ধ্ব স্তরে এসে এর উষ্ণতা হয়ে যাবে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়ুর চাপ, এখানে বায়ুর চাপ যে ভূপৃষ্ঠ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার থেকে শুরু করে 10⁻⁻1 অ্যাটমসফিয়ার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্র পৃষ্ঠ থেকে যখন ধীরে ধীরে উপরের দিকে উঠা যাবে বায়ুর চাপ ধীরে ধীরে এটি কমতে থাকে এবং প্রতি কিলোমিটার উচ্চতাতে বায়ুর চাপ কমে প্রায় 8.5 সেমি পারদস্তম্ভের চাপের সমান। আর একটা জিনিস, উষ্ণতা প্রতি কিমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়। তার এখানে যদি একটি কোয়েশ্চেন আছে যে ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়, তাহলে এখানে সেটা হচ্ছে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে প্রতি কমতে থাকে। আর প্রতি কিলোমিটার উচ্চতাতে বায়ুর যে চাপ থাকে স্বাভাবিক চাপ তার 8.5 সেমি পারদস্তম্ভের চাপের সমান করে ধীরে ধীরে কমতে থাকে। 4 নম্বর হচ্ছে যে 4 নম্বর পয়েন্টে যে এখানে অক্সিজেনের উপস্থিতি থাকার জন্য জীব, উদ্ভিদ এবং প্রাণীরা শ্বাসকার্য চালাতে পারে, ফলে তারা বেঁচে থাকে এই অক্সিজেনের জন্য। 5 নম্বর, এই স্তরে জল চক্রকে নিয়ন্ত্রণ করে। ছয় নম্বরে হচ্ছে যে এই স্তরের বায়ু সর্বদাই হচ্ছে গতিশীল, বায়ু চলাচল করে, ফলে এই স্তরে ঝড়, বৃষ্টি, বিজলি এগুলো দেখা যায় এবং জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ
কুয়াশা থাকে, তাই এই অঞ্চলে সর্বদাই ঝড় বৃষ্টি তুফান বজ্রপাত এগুলো দেখার জন্যই এই ট্রপোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। আরেকটি পয়েন্ট হচ্ছে যে এই স্তরে ধূলিকণা থাকার জন্য আকাশকে নীল দেখায়। ধূলিকণা সূর্যের আলোর যে 7টি রং আছে তার ভিতরে সবচেয়ে ছোট তরঙ্গ হচ্ছে নীল। তোমরা বেনি আসহ কলা বেগুনি নীল, এই নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য ধূলিকণার উপর পড়লে এটি বিচ্ছুরিত হয়ে যায়, কারণ তরঙ্গ দৈর্ঘ্য যার ছোট হবে তার বিচ্ছুরণ ক্ষমতাটা বেশি হবে। এই ধর্মের জন্যই এই ট্রপোস্ফিয়ারে আকাশকে নীল দেখায়। ট্রপোপজ কি বা এই অংশের উষ্ণতা কত? ট্রপোস্ফিয়ারের পরবর্তী যে স্তর হচ্ছে সেটি হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা, যেখানে ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে এবং স্ট্রাটোস্ফিয়ার শুরু হচ্ছে। ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের এই যে সংযোগ স্থল, এর উচ্চতা প্রায় 12 কিমি। এই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাটাকে বলা হচ্ছে ট্রপোপজ। এখানে পজ বলতে বিরতি। এই অংশের উষ্ণতা প্রায় স্থির থাকে এবং এর মান হচ্ছে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি জিজ্ঞেস করা হয় ট্রপোপজ কি, এই অংশের উষ্ণতা কত, তাহলে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ, যে অঞ্চলের উষ্ণতা প্রায় স্থির থাকে সেই অংশটাকে বলা হবে ট্রপোপজ, এবং এই ট্রপোপজ অঞ্চলের উষ্ণতা হচ্ছে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে আমরা আলোচনা করব স্ট্রাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য নিয়ে। স্ট্রাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল এটি হচ্ছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। আমরা আরেকটু আলোচনা করছি। প্রথম স্তরটা ছিল ট্রপোস্ফিয়ার, যেগুলো আলোচনা আমাদের একটু ছুটে গেছে। যে ট্রপোস্ফিয়ারে যে উপাদানগুলো থাকে তার ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প এবং কিছু নিষ্ক্রিয় গ্যাস। এই বায়ুমণ্ডলের মোট 75% উপাদান ট্রপোস্ফিয়ারের মধ্যে থাকে। এবার বায়ুমণ্ডল যত উপরের দিকে উঠা যায় বায়ুর ঘনত্ব চাপ কমে। এখানে স্ট্রাটোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে 10 কিলোমিটার থেকে 45 কিংবা 50 কিলোমিটার পর্যন্ত। বিভিন্ন বইয়ে একটু উচ্চতার একটু হেরফের আছে, তোমরা যেটা বই পড়বে সেখান থেকে লিখবে। তাহলে স্ট্রাটোস্ফিয়ার হচ্ছে 10 কিলোমিটারের পরে থেকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এর বিস্তৃতি। এখানে বায়ুর পরিমাণ খুব কম থাকে, তাই শ্বাসকার্য চালাতে অসুবিধা হয়। উষ্ণতা হচ্ছে এখানে সর্বোচ্চ উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তোমরা দেখেছো ট্রপোপজে উষ্ণতা ছিল -56 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ট্রাটোস্ফিয়ারে যত উপরের দিকে উঠা যায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং শেষ পর্যায়ে এটি সর্বোচ্চ অবস্থানে উষ্ণতা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড।
এবং বায়ুর চাপ 10⁻⁻1 অ্যাটমসফিয়ার থেকে শুরু করে কমে এটি 10⁻³ অ্যাটমসফিয়ার পর্যন্ত চলে আসে। স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল কেন বলা হয়, যে এখানে বায়ুর যে উপাদানগুলো সেগুলো তুলনামূলক কম হয়, এখানে ঝড় বৃষ্টি দেখা যায় না। এই স্তরটি শান্ত থাকে বলে একে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল বলে। আবার স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলের একটি অংশ হচ্ছে ওজোন মণ্ডল বা ওজোন স্ফিয়ার। এখানে 20 থেকে 45 কিলোমিটারের মধ্যে এই অংশে ওজোন গ্যাস থাকে। বায়ুমণ্ডলের প্রায় 90% ওজোন গ্যাস এই স্তরে থাকায় এই স্তরটির নাম হচ্ছে ওজোন স্তর। এখানে ওজোন স্তরের গুরুত্ব হচ্ছে সূর্য থেকে আগত আলোক রশ্মির সঙ্গে আল্ট্রাভায়োলেট রে অর্থাৎ অতি বেগুনি রশ্মি, যেটা মানুষের শরীরে পড়লে ক্ষতির স্কিন ডিজিজ, যেগুলো ত্বকের ক্ষতি হয় বা ত্বকের ক্যান্সার হয়, তাহলে এই অতি বেগুনি রশ্মিগুলোকে এই ওজোন স্তর শোষণ করে। এবং এই শোষণ প্রক্রিয়াটি হচ্ছে এই রাসায়নিক প্রক্রিয়ায় এটি তাপ উৎপাদক বিক্রিয়া। এই তাপ উৎপাদনের জন্যই ওজোন মণ্ডল বা ওজোন স্তরের উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। আর শেষ পয়েন্ট হচ্ছে যে এই স্তরটি যেহেতু ঝড় বৃষ্টি এগুলো হয় না বলে এটাকে শান্তমণ্ডল বলা হয়। জেট বিমান বা জেট প্লেন এগুলো এই শান্তমণ্ডলের উপর দিয়ে চলাচল করে। জেট বিমান চলাচলের সময় এটি প্রায় 120 ডেসিবেল শব্দের তীব্রতা সৃষ্টি করে, যা আমাদের কানের পক্ষে অসুবিধা হবে, আমাদের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য জেট বিমানগুলোকে সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলের উপর দিয়ে চালনা করা হয়। এবারে আমরা আলোচনা করব স্ট্র্যাটোপজ কি বা কাকে বলে। তোমরা দেখলে বায়ুমণ্ডলের যে প্রথম স্তর আছে সেটি হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং তার পরবর্তী হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবং স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী হচ্ছে 3 নম্বর মেসোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশ অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের এই যে সংযোগ স্থল, এই সংযোগ স্থলটাকেই বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। এটি প্রায় 45 থেকে 50 কিমি অবস্থানে থাকে। এই স্ট্র্যাটোপজ ভূপৃষ্ঠের থেকে প্রায় 50 কিলোমিটারের উপরে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সংযোগস্থল থাকে। এই অংশে উষ্ণতাটা স্থির থাকে প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে স্ট্র্যাটোপজ কি, যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের যে সংযোগস্থল, যেখানে উষ্ণতা সর্বদা স্থির থাকে,
তাকে বলা হবে স্ট্র্যাটোপজ এবং এর উষ্ণতার মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটি হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে 50 কিলোমিটার থেকে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত। এখানে উপাদান হিসাবে সামান্য পরিমাণে নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে, তার সঙ্গে অক্সিজেন আয়ন এবং নাইট্রিক আয়নও দেখা যায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মেসোস্ফিয়ারের উষ্ণতা কমতে থাকে। এটি যে 6টি স্ফিয়ার বা মণ্ডল আছে তার মধ্যে সবচেয়ে শীতলতম অংশ বা অঞ্চলটি হচ্ছে মেসোস্ফিয়ার। এর উষ্ণতা প্রায় -95 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো কোনো বইয়ে এটি আবার -92 ডিগ্রি কিংবা -93 ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখ করা আছে। তাহলে তোমাদের সুবিধার্থে এটি সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা হচ্ছে এর -95 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার চতুর্থ পয়েন্টে আমরা আলোচনা করছি মহাশূন্য থেকে যে উল্কাপিণ্ডগুলো মহাশূন্যে ঘুরে বেড়ায়, এগুলো পৃথিবীর মহাকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষ টানে এগুলো অনেক সময় পৃথিবীর দিকে ছুটে আসে। পৃথিবীর দিকে ছুটে আসার সময় এদের যে বায়ুস্তর আছে, এই বায়ুস্তরের উপরে ভেদ করে আসার সময় এই বায়ুস্তরগুলোর মধ্যে কোনটি উষ্ণতর, কোনটি আবার শীতলতম, এই গরম এবং ঠান্ডা এই পরিবেশের ভিতর দিয়ে উল্কাপিণ্ডগুলো আসার সময় এটি আবহাওয়া বিকরের ন্যায় গরমে প্রসারিত হয় এবং শীতলে সংকুচিত হয়। এভাবে সংকুচিত এবং প্রসারণের মাধ্যমে মেসোস্ফিয়ার অঞ্চলে এসে এরা পুড়ে ছাই হয়ে যায়। তাহলে এই মেসোস্ফিয়ার এই যে উল্কার হাত থেকে আমাদেরকে পৃথিবীতে যদি এই মেসোস্ফিয়ার অঞ্চল যদি না থাকতো, তাহলে উল্কাপিণ্ডগুলো যদি সরাসরি পৃথিবীতে ছুটে আসতো, তাহলে এখানে পড়ে এখানে সুনামি হতো, ভূমিকম্প দেখা দিত। তাই এই মেসোস্ফিয়ার অঞ্চলে উল্কাগুলো এসে ধ্বংস হয়ে পুড়ে ছাই হয়ে যায়। মেসোপজ কি বা এই অঞ্চলের উষ্ণতা কত? তাহলে প্রথম স্তর দেখলাম আমরা ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং 4 নম্বরে হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা, যেখানে মেসোস্ফিয়ার শেষ হচ্ছে এবং থার্মোস্ফিয়ার শুরু হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে মেসোপজ। এই মেসোপজের উষ্ণতা স্থির থাকে, এই উষ্ণতার মান হচ্ছে -95 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মেসোপজ এবং থার্মোপজের যে মধ্যবর্তী অংশ যেখানে উষ্ণতা স্থির থাকে তাকে বলা হবে মেসোপজ এবং এই উষ্ণতার মান হচ্ছে -95 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে আমরা থার্মোস্ফিয়ার কি এবং এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডলের এই যে চতুর্থ স্তরটি হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নমণ্ডল। এটি ভূপৃষ্ঠ থেকে শুরু করে 90 থেকে প্রায় 600 এই কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই অঞ্চলটি বিস্তৃত। এই অঞ্চলটিতে
উপাদান হিসাবে O2 প্লাস, O প্লাস এবং NO প্লাস আয়ন থাকে। এই স্তরের উষ্ণতা -95°C থেকে শুরু করে সর্বোচ্চ অবস্থানে প্রায় 1200°C থাকে। এখানে মহাশূন্য থেকে ছুটে আসা গামা রশ্মি, এক্স রশ্মি বা কসমিক রে, মহাজাগতিক রশ্মিগুলো ছুটে আসায় এখানকার যে বায়ুমণ্ডল এখানে খুব কম পরিমাণে থাকে। তবে এই যে অক্সিজেন, নাইট্রিক আয়ন যেগুলো আছে এগুলোকে আয়নিত করার ফলে এই অংশের উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ অবস্থানে এর মান প্রায় 1200°C পর্যন্ত হয়। আর এই মহাজাগতিক রশ্মিগুলো গ্যাসের অণুগুলোকে আয়নিত করে। তাহলে এখানকার বেশিরভাগ গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকার জন্য থার্মোস্ফিয়ারের আর এক নাম হচ্ছে আয়নমণ্ডল। এই স্তরে বেতার তরঙ্গ, রেডিও যে বেতার তরঙ্গগুলো আছে এগুলো সাধারণত থার্মোস্ফিয়ার বা আয়নমণ্ডলের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। এই স্তরটিকে কেনেলি হেভিসাইড স্তর বা স্তর বলে। আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে থার্মোস্ফিয়ারে মেরু জ্যোতি, মেরুপ্রভা বা অরোরা দেখা যায়। এই অরোরাটা কি? যে থার্মোস্ফিয়ার বা আয়নমণ্ডলে যে গ্যাসীয় উপাদানগুলো থাকে সেই উপাদানগুলোর উপর যখন কসমিক রে, গামা রশ্মি, এক্স রশ্মি যখন প্রতিফলিত হয়, গ্যাসের অণুগুলো থেকে ইলেকট্রন বিচ্যুত হয়ে এটি ধনাত্মক কণায় পরিণত হয়। এই ধনাত্মক চার্জযুক্ত কণাগুলো পৃথিবীর যে দুটো মেরু আছে, একটি সুমেরু এবং কুমেরু, এখানে ভূচম্বকের জন্য এই সমস্ত আয়নগুলো সুমেরুর দিকে কিংবা কুমেরুর দিকে ছুটে যায়। ভূচম্বকের জন্য আকৃষ্ট হয়ে সুমেরু এবং কুমেরুতে যায়। এখানে গিয়ে এই আয়নিত গ্যাসীয় উপাদানগুলো ইলেকট্রন গ্রহণ করার সময় এরা প্রতিফলিত হয়ে তড়িৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আয়নযুক্ত কণাগুলো নিস্তড়িত হওয়ার সময় যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সেই তড়িৎ শক্তির একটি অংশ আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তাই এই সুমেরু বা কুমেরু, যেখানে নরওয়ে, ফিনল্যান্ড এসব অঞ্চলগুলোতে মাঝে মাঝে আকাশে বেগুনি রঙের আলোক ছটা দেখা যায়, সেই আলোক ছটাই হচ্ছে অরোরা বা মেরুপ্রভা বা মেরুজ্যোতি। তাহলে এই মেরুজ্যোতির মূল কারণ হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নমণ্ডলের এই যে গ্যাসীয় উপাদানগুলো আয়নের জন্য। তাহলে দেখতে পেলাম যে মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ার বা আয়নমণ্ডলে। থার্মোপজ কি? এই অংশের উষ্ণতা কত? থার্মোস্ফিয়ারের পরবর্তী স্তর হচ্ছে 5 নম্বর এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ অংশকে বলা হবে থার্মোপজ কিংবা এক্সোস্ফিয়ার, এবং থার্মোস্ফিয়ারের এই যে মধ্যবর্তী অংশ, এই মধ্যবর্তী অংশের উষ্ণতা স্থির থাকে, এই অংশটাকে বলা হবে থার্মোপজ। এই অংশের
সর্বোচ্চ উষ্ণতা স্থির থাকে এখানে, উষ্ণতাটি হলো 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে আমরা আলোচনা করব এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো নিয়ে। বায়ুমণ্ডলের এই যে পঞ্চম স্তরটি হচ্ছে এক্সোস্ফিয়ার। এটি ভূপৃষ্ঠ থেকে শুরু করে 600 থেকে প্রায় 1500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটি বিস্তৃত। এই অঞ্চলে সাধারণত দুটো গ্যাস দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে হাইড্রোজেন এবং অপরটি হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দেখতে পাওয়া যায় এবং এই স্তরটি খুবই উত্তপ্ত। এর উষ্ণতা হচ্ছে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত থাকে। তাহলে এক্সোস্ফিয়ারের উষ্ণতা হচ্ছে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ হলো 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কৃত্রিম উপগ্রহ বা যে মহাকাশ স্টেশনগুলো আমেরিকা, রাশিয়া, চীন, যেগুলো মহাকাশ স্টেশন দ্বারা মহাশূন্যে স্থাপন করেছে, সেটি সাধারণত এক্সোস্ফিয়ারের মধ্যেই থাকে। বায়ুমণ্ডলের সর্বশেষ বা সর্বোচ্চ স্তরটি হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এটি বিস্তৃত হচ্ছে 1500 কিমি থেকে শুরু করে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত। এখানে বায়ুর পরিমাণ বা বায়ুর যে উপাদানগুলো প্রায় নেই বললেই চলে। এখানে শুধু প্রোটন এবং ইলেকট্রন কণা দেখা যায় এবং এই স্তরের সর্বোচ্চ উষ্ণতা হচ্ছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অধিক উষ্ণতায় শুধু প্রোটন এবং ইলেকট্রন কণাগুলো দেখা যায়। অধিক উষ্ণতায় বায়বীয় উপাদানগুলো বলয় আকারে থাকে। এই বলয়গুলোকে বলা হবে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। তাহলে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এটি 1500 কিলোমিটার থেকে শুরু করে 10,000 কিলোমিটার। এখানে বাতাস নেই, এখানে শুধু প্রোটন এবং ইলেকট্রন কণা আছে। এই স্তরের উষ্ণতা হচ্ছে প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা বায়ুমণ্ডলের এই যে 6টি স্তর সম্বন্ধে জানলাম। এটি আমি আবার সারাংশ হিসাবে একবার বলছি। সমগ্র বায়ুমণ্ডলকে 5টি বা কোনো কোনো ক্ষেত্রে 6টি অংশে ভাগ করা হয়েছে। এই 5টি স্তর স্পেয়ার বা মণ্ডল, এর মধ্যে প্রথমটি হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। এই ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলে 75% যে বায়ুর উপাদানগুলো থাকে এবং এটি পরিবেশের উষ্ণতা এবং জলবায়ুকে, জলচক্রকে নিয়ন্ত্রণ করে এবং এখানে মেঘ, ঝড়, বৃষ্টি, কুয়াশা, শিশির প্রায় দেখা যায়। এই জন্য এই অংশটাকে বলা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। এই ক্ষুব্ধমণ্ডলের প্রধান উপাদানগুলোর মধ্যে হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। দ্বিতীয়টি হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। এই দ্বিতীয় স্তরে বায়ু উপাদানগুলো সাধারণত কম থাকে
এখানে আবহাওয়া শান্ত মনোরম প্রকৃতি হওয়ার জন্য এর আর একটা নাম হচ্ছে শান্তমণ্ডল। এই শান্তমণ্ডলের ভিতর দিয়ে জেট প্লেন বা জেট বিমান চলাচল করে। 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার। এটি এই যে 6টা স্তর আছে তার ভিতরে সবচেয়ে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। এর উষ্ণতা প্রায় -95 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বোচ্চ উষ্ণতা হবে ম্যাগনেটোস্ফিয়ারের প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 নম্বর স্তরে থার্মোস্ফিয়ার বা আয়নমণ্ডল। এখানে বেশিরভাগ উপাদানগুলো আয়নিত অবস্থায় থাকার জন্য এই অংশটির নাম হচ্ছে আয়নমণ্ডল। এখানে মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়। এবং এর পরবর্তী স্তর 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার এটি মহাকাশ স্টেশন বা কৃত্রিম উপগ্রহগুলো এই এক্সোস্ফিয়ারের মধ্যে অবস্থান করে এবং সর্বোচ্চ স্তরটি হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এটি অত্যন্ত উষ্ণ, এর উষ্ণতা প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে প্রোটন এবং ইলেকট্রন কণা আছে। তাহলে এই যে 6টি স্ফিয়ার বা মণ্ডলগুলো আলোচনা করা হলো, এগুলো তোমরা একটু ভালো করে পড়বে। এখান থেকে 1 নম্বর বা 2 নম্বরের যে সকল কোয়েশ্চেনগুলো আসে, ট্রোপোস্ফিয়ারের 2টি বৈশিষ্ট্য লেখো বা স্ট্রাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো, কিংবা যেসব শর্ট কোয়েশ্চেনগুলো আসবে তোমরা একটু ভালো করে পড়বে। এবারে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের উপযোগিতা বা গুরুত্ব কী। প্রথম হচ্ছে যে জীবজগৎ, সাধারণত উদ্ভিদ বা প্রাণীগুলোর শ্বাসকার্যের জন্য অক্সিজেন প্রয়োজন। বায়ুমণ্ডলের এই যে অক্সিজেনের যে বিপুল ভাণ্ডার, এই অক্সিজেনকে আমরা শ্বাসকার্যে ব্যবহার করে জীবজগৎ, উদ্ভিদ এবং প্রাণীগুলো বেঁচে আছি। তাহলে 1 নম্বর হচ্ছে যে বায়ুমণ্ডলের অক্সিজেন ছাড়া জীব বাঁচতে পারে না। তাই শ্বাসকার্যের জন্য যে আমরা অক্সিজেন পাই এটি বায়ুমণ্ডলে আছে। 2 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করে। পৃথিবীর যে গড় উষ্ণতাগুলো আছে সেটা একমাত্র বায়ুমণ্ডলই তা নিয়ন্ত্রণ করে গড় উষ্ণতাটাকে বজায় রাখে, ফলে পৃথিবী একটি বসবাসের উপযুক্ত হয়। 3 নম্বর হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণ করে। বায়ুমণ্ডল থাকায় জলীয় বাষ্প মেঘে পরিণত হয় এবং এই মেঘ হওয়ার পরে বৃষ্টিরূপে পৃথিবীতে ফিরে আসে। তাহলে এইভাবে আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণ হচ্ছে। যে তাপেতে নদী নালা খাল বিলের জল এগুলো বাষ্পায়িত হয়ে উপরে হয়ে মেঘ হয় এবং মেঘ থেকে আবার বৃষ্টিরূপে ফিরে আসে। তাই আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণ করে। এই আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণের জন্যই আমরা ঋতু বৈচিত্র্যগুলো আমাদের পশ্চিমবঙ্গে, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, এই যে ঋতু বৈচিত্র্যগুলো আমরা দেখতে পাই। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে ওজোন মণ্ডলে থাকা ওজোন গ্যাসগুলো সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মিগুলোকে শোষণ করে, ফলে জীবজগৎকে এই আল্ট্রাভায়োলেটের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। এবং 6 নম্বর পয়েন্ট হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত করে। এখানে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের নির্দিষ্ট স্তর থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে, ফলে যোগাযোগ ব্যবস্থার সুবিধা হয়। আমরা রেডিও, ইন্টারনেট যে ব্যবস্থাপনাগুলো, মহাকাশে যেসব উপগ্রহগুলো রাখা আছে, এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা যে যোগাযোগগুলো সব স্থাপন করছি, সেগুলো এই সাধারণত বায়ুমণ্ডলের যে
আয়নমণ্ডল আছে সেই আয়নমণ্ডলের জন্যই এই আমরা যোগাযোগগুলো বেতার তরঙ্গের মাধ্যমে যে বেতার তরঙ্গগুলো প্রতিফলিত হচ্ছে এর মাধ্যমে আমরা যোগাযোগ রাখতে পারছি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই যে পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ে বায়ুমণ্ডলের যে 6টি স্তর এগুলো সম্পর্কে আলোচনা করলাম, এটি তোমরা ভালো করে পড়বে। সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের ক্লাসটি আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।